আজকের লেকচারে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। যাবতীয় ডিটেলস টাইম কমপ্লেক্সিটি কিন্তু এই লেকচারে আমরা ডিসকাস করব। যারা এর আগের লেকচার দেখোনি, যেখানে আমরা বেসিক অ্যালগোরিদম এবং অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিকের কথা বলেছি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো আগের ভিডিও। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখো, তাহলে কিন্তু ডেটা স্ট্রাকচারে যখন ঢুকবে তোমরা আইডিয়া একদম তোমাদের ক্লিয়ার থাকবে। তো গত লেকচারে একটা কথা বলেছিলাম, টাইম কমপ্লেক্সিটি কাকে বলে, যে আমাদের যে কোনো বেসিক অপারেশন কতবার এক্সিকিউট করছি এই হিসাবে কিন্তু টাইম কমপ্লেক্সিটি একটা অ্যালগোরিদমের মাপা হয়। যদি মনে হয় এই ডেফিনেশনটা এখন তোমাদের আলটিমেটলি অতটা ক্লিয়ার না, যত তোমরা আগে ভিডিও দেখবে এই সিরিজে তোমাদের কিন্তু কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে এই ভিডিও বলতে পারি। তো চলে আসি টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে যেহেতু কথাটা বলছি। টাইম কমপ্লেক্সিটি মানে একটা অ্যালগোরিদমের টাইম মাপার ক্ষমতা, মানে কতটা সময় লাগছে এটা মাপার জন্য আমাদের তিনটে ইউনিট বলতে পারি। যেরকম ফিজিক্সে আমরা পড়তাম লিটার, মিলিলিটার, কিলোলিটার, এরকম পড়তাম, কি কেজি, গ্রাম, মিটার, সেন্টিমিটার। তাহলে এরকম ভাবে টাইম মাপার কি ইনস্ট্রুমেন্ট রয়েছে? তোমার তিনটে রকম ইউনিট আছে। একটাকে বলে বিগো নোটেশন, বিগ থিটা নোটেশন, বা বলতে পারো ওমেগা নোটেশন। বিগটা না বললেও অসুবিধা নেই। বিগো নোটেশন, থিটা নোটেশন বা ওমেগা নোটেশন, তিনটে গল্পে আমাদের তিনটে ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে দেখাবো, চিন্তার বিষয় নেই। তো আমরা যখন বিগো কথাটা কেন বলি, ধরে নাও কোনো ওয়ার্স্ট সিনারিওকে যদি অ্যানালিসিস করতে, এবার বলবো স্যার ওয়ার্স্ট সিনারিওটা কি বলতে চাইছেন, যে কতটা তুমি একটা অ্যালগোরিদম লিখলে একটা অ্যালগোরিদমে তিন দিক হতে পারে, যে কত তাড়াতাড়ি বা কত ভালো হলে কি হতে পারে, মোটামুটি হলে কি হতে পারে, আর খারাপ হলে কি হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে একটা অ্যালগোরিদম যখন আমরা ডিজাইন করি বা লিখি বলতে পারো, তখন আমাদের তিন দিক হতে পারে। এক হতে পারে খুব ভালো হতে পারে, খুব ভালোতে কিরকম কিরকম সময় লাগবে। তো খুব ভালোকে বলা হয় বেস্ট কেস বলা হয়, যেটাকে আমরা ওমেগা নোটেশন ব্যবহার করে ডিনোট করি। যদি বলে মোটামুটি কিরকম সময় লাগতে পারে, তখন বলবো আমরা অ্যাভারেজ কেস বলা হয়, সেটা আমরা থিটা নোটেশন দিয়ে আমরা কিন্তু এটাকে ডিনোট করি। আর লাস্ট যেটা বললাম, যেটা সবথেকে খারাপ কি হবে, মানে আমি একটা অ্যালগোরিদম লিখেছি, ধরো না অ্যালগোরিদম তো প্রত্যেকটা সিচুয়েশনে চলে, এরকম তো মানে সবসময় ফিক্স কিছু হয় না, ঠিক আছে? বেসিক যারা মোটামুটি সি আমার প্লেলিস্ট দেখে এসছো, ধরে নাও আমি একটা অ্যারের সার্চিং এর কথা বলছি, এটা বোঝানোর জন্য। একটা তোমার কাছে একটা অ্যারে রয়েছে, ধরে নাও একটা 10 সাইজের অ্যারে রয়েছে, তোমাকে সার্চ করতে হবে একটা এলিমেন্ট, ধরে নাও দিয়ে দিয়েছে, ধরে নাও এক্স একটা এলিমেন্ট, তোমাকে সার্চ করে বলতে হবে হয় এই এক্সটা তোমার স্টার্টিং সেলে পাওয়া গেছে, হতেই পারে না, এখানে তো ডেটা তো ইউজার দেবে, তুমি তো জানো না, এখানে সবকিছু ইউজার দিচ্ছে। তো তোমার অ্যালগোরিদম যদি এমনভাবে ডিজাইন করে যদি তোমার এক্সটা তোমার স্টার্টিংয়েই পাওয়া যায়, তাহলে সেটাকে বলে বেস্ট কেস বলে তুমি বলতে পারো। যদি মাঝামাঝিতে পাওয়া যায় তখন বলবে এটা অ্যাভারেজ কেস বলতে পারো। আর যদি লাস্টে গিয়ে পাওয়া যায় তখন বলবে এটা ওয়ার্স্ট কেস। তাহলে মানে আমরা সবসময় কি ভাবি, ধরে নিলাম যে এলিমেন্টটা সবার লাস্টে রয়েছে, তাহলে কত সময় লাগবে, কত সময় লাগবে, যতগুলো এলিমেন্ট সবগুলোকে দেখতে হবে, তাহলে এনখানা এলিমেন্ট হলে এনখানা টাইমই লাগবে। আমি এই এন গল্পতে পরে আসবো, চিন্তার বিষয় নেই, বাট বোঝানোর জন্য বললাম যে আমাদের তিনটে সিনারিও হতে পারে। যে কোনো অ্যালগোরিদম যখন আমি ডিজাইন করি, খুব ভালোতে কি হবে, মোটামুটিতে কি হবে, আর ওয়ার্স্ট কেসে কি হবে। আর এই বিগো নোটেশনকে আমি প্রথম থেকে হাইলাইট করে রেখেছিলাম, কেন কি আমরা কম্পিউটার সায়েন্সের দুনিয়ায় এইটাই ভাবি যে কতটা খারাপ হবে সেটা নিয়ে আমরা কিন্তু সব অ্যালগোরিদমকে আমরা অ্যানালিসিস করি বলতে পারো, বা আমরা মাপি বলতে পারো। বাদবাকিগুলো কত ভালো হবে, মোটামুটি কি হবে, এটা নিয়ে ভেবে লাভ নেই। কেন মোটামুটিটা আমার ইম্পর্টেন্ট না, খারাপ হলে কি হবে, সবসময় আমরা খারাপটা, এমনি দৈনন্দিন জীবনেও কিন্তু তোমরা এটাই ভাবো যে আমি যে প্ল্যানিংটা করছি তাতে সবথেকে খারাপ কি হতে পারে, ওয়ার্স্ট সিনারিও কি হতে পারে। তা আমরা সবসময় কিন্তু এখান থেকে একটা বড় নিজের জীবনের জন্য কিন্তু একটা শিক্ষা পেয়ে যাই, যে কোনো জিনিস যখনই আমরা কোনো জিনিস ভাবি, কোনো প্ল্যান করি, তার সবসময় খারাপ দিকটা সবসময় প্রথমে ভাবতে হয়, যে এটা যদি করি তাহলে খারাপ কি হতে পারে। তো যদি খারাপটাই দেখে দেখা যায় ভালো, তাহলে তো আমাদের ভাবনাটাই ভালো। এই হচ্ছে গল্প, সবসময় আমরা খারাপটা ভেবে চলতে হয় যে খারাপ কি হতে পারে। তো এই জন্য ওয়ার্স্ট কেসকে আরেকটা নাম দেওয়া হয়, এটা পরের স্লাইডে দেখাবো, অ্যাসিমটোটিক আপার বাউন্ডারি বলা হয়। অ্যাভারেজ কেসকে অ্যাসিমটোটিক স্যান্ডউইচ বলা হয়, আর অ্যাসিমটোটিক কিন্তু লোয়ার বাউন্ডারি বলা হয়। অ্যাসিমটোটিক কথাটা কি, এর পরের যখন আমরা স্লাইডে যাব এই জিনিসগুলো ক্লিয়ার হবে, বাট এগুলোকে বলা হয়, মানে আরেকটা নাম বলতে পারো, যে বিগো নোটেশনকে আমরা ওয়ার্স্ট কেসের জন্য রাখছি, আর নাম হচ্ছে অ্যাসিমটোটিক আপার বাউন্ডারি, সেরকম থিটা সেরকম ওমেগা গুলো লেখা রয়েছে। পরের স্লাইডে গেলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এখানে এবার বলছে দিস অল আর কল অ্যাসিমটোটিক। অ্যাসিমটোটিক কথাটা, এগুলোকে সবই অ্যাসিমটোটিক কেন বলছি, অ্যাসিমটোটিক ওয়ার্ড কাম ফ্রম আ কার্ভ। এই যে কার্ভ দেখতে পাচ্ছ, দেখো আমি ছবিটা এঁকেছি, এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই যে কার্ভ, যে গ্রাফটায়, গ্রাফের যে কার্ভগুলোকে, এগুলোকে আমরা অ্যাসিমটোটিক বলছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, তো গ্রাফটা এঁকেছি। অ্যাসিমটোটিক মানেটা কি এখানে দেখা আছে, দিস ইজ আ অ্যাসিমটোটিক কার্ভ ওয়্যার বোথ দ্য কার্ভ নেভার ইন্টারসেক্ট অ্যাট এনি পয়েন্ট। মানে এই যে কার্ভটা দেখে ভালো করে তোমরা বুঝতে পারবে, এই যে আমি যে লাইনগুলোকে, কার্ভগুলো, যে কোনো যখন আমরা গ্রাফ যখন ডিজাইন করি তখন কিন্তু আমাদের স্ট্রেট লাইন হয়, কখন এরকম গ্রাফ দেখোই নি তোমরা যেখানে কার্ভ হচ্ছে।
যদি কোনো গ্রাফের মধ্যে এরকম কার্লি গ্রাফ হয় বা কার্ভ থাকে গ্রাফে, তখন সেই গ্রাফটাকে আমরা অ্যাসিম্পটোটিক বলতে পারি বা অ্যাসিম্পটোটিক কার্ভ বলা যায়। এটা নামটা অ্যাসিম্পটোটিক কেন? কারণ কি এই যে দুটো যে দেখতে পাচ্ছ একটা গ্রাফের লাইন আমি ড্র করেছি, কার্ভ লাইন ড্র করেছি, এরা কখনো কিন্তু নিজের মধ্যে মিট করবে না, কিন্তু একটা সার্টেন বাউন্ডেশন আছে একটা পয়েন্টের পরে। যে পয়েন্ট দেখতে পাচ্ছ x0, এই xo বলতে পারো বা x0 যাই তোমরা বলো, তো এই x0 এই পয়েন্টটার পর কিন্তু এই দুটো কার্ভ কখনো নিজের মধ্যে মিলিত হবে না, মানে দুজন দুজনের সমানে কখনো টাচ করবে না। এটাকেই বলা হয় একটা অ্যাসিম্পটোটিক কার্ভের বড় ডেফিনেশন বলতে পারো। এই যে ফর x greater than x0 আর fx and gx will never intersect, কোনোভাবে তারা ইন্টারসেক্ট করবে না। fx যখন তোমার ধরে নাও যখনই আমি এটা ভ্যালু পুট করবো fx এর মধ্যে যেটা x0 থেকে বড়, কখনো দেখবে এই দুটো ফাংশন নিজেদের মধ্যে কখনো মিট করে না। এটা কি ওয়ান কাইন্ড অফ বলতে পারো অ্যাসিম্পটোটিক কার্ভ। যার নামটা ক্লিয়ার হলো, পুরো ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাসিম্পটোটিক কথাটার মানে কি, কেন এটা এসছে, এটা আইডিয়া তোমাদের বলে দিলাম। নেক্সট যেটা দেখবো আমরা বিগো নোটেশন। যেটা আমরা বলেছিলাম বিগো মানে কি, আমরা বলেছিলাম ওয়ার্স্ট সিনারিও। ধরে নাও আমাদের একটা ফাংশন রয়েছে, দেখলে ক্লিয়ার হবে। এই দেখো জি অফ এক্স কে আমি এখানে হাইলাইট করলাম, দিস ইজ দ্য জি অফ এক্স। একটা ফাংশনের একটা কার্ভ ধরে নাও ড্র করেছি। এটা ফাংশন বলতে গেলে যেরকম আমরা ক্লাস 11-12 ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ফাংশন দেখেছিলাম, হ্যাঁ, লিমিট কন্টিনিউটিতে যে ফাংশন দেখেছিলাম, ওরকম ধরে নাও ফাংশন এরকম ভাবো। তার ফাংশনের যে রেজাল্টের ভ্যালুটা এরকম কার্ভ ওয়েতে ড্র হয়েছে, এটাকে জি অফ এক্স ফাংশনের নাম দিয়েছি। আরেকটা ফাংশন এখানে ড্র করেছি আমি, যেটাকে বলা হয় এফ অফ এক্স। ঠিক আছে, এই দেখো এফ অফ এক্স মানে একটা আপার বাউন্ডারি। এটা কেন এফ অফ এক্স আমরা আলটিমেটলি নিয়ে কথা বলবো। দেখো যদিও একটা পয়েন্ট ধরো না এই পয়েন্টটা x0, যেটা কিনা এক্স এর কোনো একটি এক্স এর ভ্যালু, এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছ, কোনো একটি এক্স এর ভ্যালু যেটা তোমার x0 থেকে বেশি, এই x0 পয়েন্টের থেকে বেশি, তার মানে এরকম একটা ভেবে নাও যে এখানে কোনোভাবে তো ইন্টারসেক্ট করবে না। আর অলওয়েজ কি হবে, x0 এই fx এর যে ভ্যালুগুলো সবসময় g অফ x এর থেকে উপরে হবে। কেন বলেছিলাম? আমি বলেছিলাম যে বিগো কিন্তু একটা আমাদের ওয়ার্স্ট কেসকে ডিনোট করে। তাহলে ওয়ার্স্ট কেস মানে কি, মানে আলটিমেটলি এর ওপরে আর যেতে পারবে না। এই যে গ্রাফটা আমি বললাম, এই যে গ্রাফটা fx দিয়ে ডিনোট করছি, আপার বাউন্ডারি কথাটা লিখেছি কেন, যে এর ওপরে আমাদের যে যতই খারাপ হোক না কেন, যে আমাদের যে ভ্যালুগুলো এই এফ অফ এক্স এর ওপরে আর কখনোই যাবে না। এটাই হচ্ছে আমার আলটিমেট বাউন্ডেশন। এটাকে আপার বাউন্ডারি বলা হয়। যেটা বলেছিলাম যে আমাদের ওয়ার্স্ট কেসকে কি বলা হয়, আপার বাউন্ডারিও কিন্তু বলা হয়, অ্যাসিম্পটোটিক আপার বাউন্ডারি বলে আমরা কিন্তু আগের স্লাইডে দেখেছি। যারা দেখছো ভালো করে তোমরা বুঝতে পারছো কিন্তু যে এটাকে আপার বাউন্ডারি বলা। যেরকম ইকুয়েশন কি আছে, এফ অফ এক্স সবসময় বড় হবে কোনো একটি বড় বা ইকুয়াল সি ইন্টু জি অফ এক্স। আর একটা কনস্ট্যান্ট আমাদের অ্যাড করতে হয়, সিটাকে এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু, যদি তুমি গুণ করো সি ইন্টু জি অফ এক্স, তখন সেটাকে বলা হবে আমাদের কনস্ট্যান্ট বলতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এটাকে আমাদের ওয়ার্স্ট কেস বলেও আমরা কিন্তু ডিনোট করতে পারি। এই হচ্ছে বেসিক গল্প আমাদের বিগোর ব্যাপারে। তোমাদের এখান থেকে কি জানতে হবে, গ্রাফটা কি করে ড্র করতে হবে, এটাকে ভালো করে জানতে হবে। আর এই ইকুয়েশন যেটাকে আমি লিখেছি ডাইরেক্টলি তোমাদের বলে দেবে যে গ্রাফটা ড্র করো বিগোর নোটেশনে, তখন তোমাদের এটা মাথায় রাখতে হবে, লিখে দিতে হবে এগুলো এক্স গ্রেটার দ্যান x0। সেই পয়েন্টের জন্য সবসময় যখনই আমার এক্স এর ভ্যালু যেটা x0 থেকে বড় হয়ে গেল, তখন তোমার কি হবে, যে এই যে ব্যাপারটা এফ অফ এক্স যেটা রয়েছে সবসময় তোমার কিন্তু বড় হবে। যে কোনো একটি কনস্ট্যান্ট যদি মাল্টিপ্লাই করো জি অফ এক্স থেকে, কিন্তু বড় বা ইকুয়াল হতে পারে। এই হচ্ছে বেসিক, এটাকে বলে ওয়ার্স্ট কেস বলতে পারো। নেক্সট চলে আসছে ওমেগা। এটাকে ডাব্লু দিয়ে ডিনোট করে ওমেগা নোটেশন। এটা কিন্তু বেস্ট কেসের জন্য। বেস্ট মানে কি, দেখো গ্রাফ দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে ধরনের জি অফ এক্স একটা ফাংশন এইভাবে উঠেছে, এই জি অফ এক্সটা আমি এইভাবে দেখালাম, এই ধরনের একটা ফাংশন। আর এটা হচ্ছে এফ অফ এক্স, সবসময় কি হবে, এর থেকে কম কিন্তু যেতে পারে না। মানে এই এফ অফ এক্সটা এখন তোমার লোয়ার বাউন্ডারিতে চলে এসেছে, আগে ছিল আপার বাউন্ডারি, মানে এর থেকে কমে আর কখনো নামবে না। এই হচ্ছে বেসিক গল্প। এফ অফ এক্স এর থেকে কমে কোনোভাবে নামবে না কোনো একটি পয়েন্ট x0-র জন্য। যাকে এখানে লিখলে বুঝতে পারবে যে এফ অফ, যখনই তোমার এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, তখন তোমার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জি অফ এক্স সবসময় কিন্তু বড় হবে বা ইকুয়াল হতে পারে এফ অফ এক্স। জি অফ এক্স যে আমাদের ফাংশনটা, সে সবসময় এফ অফ এক্স থেকে বড় হবে বা ইকুয়াল, মানে এর থেকে কখনো কিন্তু যাবে না। মানে জি অফ এক্স তোমার সেই অ্যালগোরিদম, ঠিক আছে, তোমার অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি। আর এফ অফ এক্স আলটিমেট, মানে তোমার নয় লোয়ারে আসবে, নয় আপারে আসবে, আর নয় মিডিয়ামে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। মানে তোমার যে অ্যালগোরিদম জি অফ এক্স, সে কখনোই এফ অফ এক্স থেকে কমে নিচের দিকে যেতে পারবে না। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। এইভাবে আমরা কিন্তু অ্যালগোরিদমের কথাগুলো বলছি, এটাকে বলে ওমেগা নোটেশন। পরের পয়েন্ট চলেছে থিটা নোটেশন, যাকে বলে অ্যাভারেজ কেসও বলা। এবার গ্রাফটা দেখলে বুঝতে পারবে। দেখো অ্যাভারেজ কেস কথাটার মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে ধরো না f2 একটা ফাংশন, আর এটা হচ্ছে ধরো না f1 একটা ফাংশন, মানেগুলো বলছি। আর এটা তোমার সেই জি অফ এক্স, এই লাইনটা, মানে দেখো এই এফ অফ এক্স আর মানে f1 অফ এক্স আর f2 অফ এক্স এর মাঝখানে জি অফ এক্স, মানে এই দুটোর মাঝামাঝিতে রয়েছে। তাহলে এটাকে অ্যাভারেজ কেস বলে ডিনোট করে। কিন্তু দুটোর যে লাইন রয়েছে, দুটো লাইনের মাঝামাঝিতে কিন্তু এটা
বিলং করছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে ইকুয়েশন দেখলে বুঝতে পারবে। তবে এক্স গ্রেটার দ্যান এক্স জিরো যেই পয়েন্টের ওপর, সেখানে তোমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে কি, অলওয়েজ জি অফ এক্স কিন্তু এফ টু, মানে এই আপার বাউন্ডারি দেখতে পাচ্ছ, এই লোয়ার বাউন্ডারি এফ টু থেকে কি হবে, বড় হবে জি অফ এক্স, আর এফ ওয়ানের থেকে, এফ ওয়ান অফ এক্স থেকে সবসময় কি হবে দেখো, এটা দেখো ছোট হবে। এইভাবে কিন্তু আমরা একটা থিটা কেসকে রিপ্রেজেন্ট করি। তো তোমাদের এই ইকুয়েশনের গ্রাফগুলো একটু মনে রাখতে হবে। যদি পরীক্ষা হলে দেয় যে গ্রাফগুলো ডিজাইন করো, তো তোমরা কিন্তু অ্যাসিম্পটোটিক আপার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি, এটাকে স্যান্ডউইচ কেসও বলা হয়, ঠিক আছে, অ্যাসিম্পটোটিক স্যান্ডউইচ বলা হয় এটাকে। তো স্যান্ডউইচ কেস বা এটাকে অ্যাভারেজ কেসও আমরা বলি। তো সেই সূত্রে এই তিনটে গ্রাফগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তো মোটামুটি এখান থেকে আমরা যে জানলাম যে কিভাবে আমরা গ্রাফ দিয়ে, ইকুয়েশন দিয়ে এটাকে সলভ হয়েছে। কম্পিউটার সায়েন্সে হয়তো এই গ্রাফের রেসপেক্টে তোমাদের আগামী দিনে অত কিছু ব্যাপার থাকবে না। জাস্ট যদি বলে যে নোটেশনগুলোর এগেনস্টে তোমরা ডিসক্রাইব করো, তোমাদের গ্রাফটা একে ইকুয়েশন দিয়ে তোমাদের দুটো কথা লিখে দিয়ে আসতে হবে, যেটা আমরা অ্যাভারেজ কেসকে ডিনোট করি। এইটুকু বললেই কিন্তু মোর দ্যান এনাফ। তো এই ছিল মোটামুটি আমাদের টাইম কমপ্লেক্সিটি, যত রকম টাইম কমপ্লেক্সিটি হতে পারে তাদের একটা আলোচনা তোমাদের করে দিয়েছি। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।